অস্ট্রেলিয়ায় পাওয়া আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশ। পেস ইউনিট নিয়ে দৃঢ় প্রত্যয়ী হাসান মাহমুদ। আগামী সিরিজগুলোতেও ডমিনেট করে জিততে চায় টাইগাররা। ব্যর্থতা নিয়ে ভাবছে না ম্যানেজমেন্ট। লিটনের উপর আছে পূর্ণ আস্থা। অস্ট্রেলিয়ায় ছন্দে না থাকলেও দ্রুতই ফিরবেন নিজের চেনা ছন্দে, বিশ্বাস হাবিবুল বাশার সুমনের। পেস বোলারদের নিয়ে সাবধানী বিসিবি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে কাউন্টিতে যেতে পারছেন না শরীফুল। বাঁহাতির জায়গায় খালেদকে ডেকেছে কেন্ট। আসিয়ান কাপের প্রস্তুতির জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাফুফের। 27 আগস্টের ক্যাম্পে নেই কোনো নতুন মুখ। পুরনো এবং অভিজ্ঞতায় আস্থা থমাস ডুলির। এবং ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে মোটা অঙ্কের অর্থ ব্যয়ে আগ্রহী নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বললেন আমিনুল হক। দেশের জ্বালানি সংকটই প্রধান কারণ। অস্ট্রেলিয়ায় এসে আধিপত্য দেখিয়ে ম্যাচ জেতার পেছনে পেস ইউনিট বড় অবদান রেখেছে বলে মনে করেন ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ। সামনের দিনে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষেও ডমিনেট করে জয় পেতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় এসে অনুশীলনে করা কাজগুলো সঠিকভাবে মাঠে কাজে লাগানোই জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মত হাসান মাহমুদের। অস্ট্রেলিয়া থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের যেন তাদের নিজেদের ভাষায় জবাব দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে লড়াই আর বল হাতে একের পর এক আঘাত। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের গল্পের সবচেয়ে বড় উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে পেসারদের দাপট। ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় হারলেও পেসাররা তৈরি করেছিলেন লড়াইয়ের রসদ। নতুন বলে আগুন, পুরনো বলে নিয়ন্ত্রণ। পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে স্বস্তি দেয়নি বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন তিন পেসারের আক্রমণে বারবার ভেঙেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিরোধ। ডারউইনের ইতিহাস লেখার বড় অবদান পেসারদের দেখছেন হাসান মাহমুদ। এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে। এবং অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। লাইন লেন্থ, শৃঙ্খলা, অফ স্ট্যাম্পের বাইরে ধারাবাহিক চ্যালেঞ্জ আর সঠিক সময়ে আক্রমণাত্মক বাউন্সার। অস্ট্রেলিয়ার কন্ডিশনকে এবার বাংলাদেশের পেসাররাই নিজেদের পক্ষে নিয়ে নিয়েছেন। এই আত্মবিশ্বাস টাইগারদের সাহস দিচ্ছে সামনের দিনে ভালো করার। সব বড় প্রতিপক্ষকে করতে চান নিজেদের শিকার। এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন, এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো। আশা করব যে সামনে আরো ম্যাচ জিতবো এবং আরো ডমিনেট করব। ডারউইনের কন্ডিশনকে কাজে লাগানোর সঙ্গে ছিল পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। অস্ট্রেলিয়ায় আসার পর অনুশীলনে যে কাজগুলো বারবার করা হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক সেগুলোই মাঠে প্রয়োগ করেছে বাংলাদেশ। সেটাকে সাফল্যের মূল মন্ত্র মানছেন টাইগার পেসার। নতুন বলে সুইং এবং লাইন এন্ড লেন্থ মেনটেন করে বোলিং করা এবং সবকিছু মিলিয়ে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে কাজ করতেছিল লাস্ট কয়েকদিন, সবাই সবার নিজের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এই জয় তাই শুধু একটি টেস্টের ফল নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বদলে যাওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় যেন বলে দিচ্ছে লড়াইয়ের দিন পেরিয়ে বাংলাদেশ এখন জয়ের গল্প লিখতে জানে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফরে লিটনের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দ্রুতই সে দারুণভাবে ফিরে আসবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচকের। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা থাকলে আরও ভালো হতো, তবে এটাকে বড় করে দেখে অন্যদের পারফরমেন্স ছোট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাবিবুল বাশার সুমন। টেস্টে ভালো করতে যেই কোয়ালিটি বোলার থাকা জরুরি, সেটা এখন বাংলাদেশের আছে বলেই সাদা পোশাকের সফলতা আসছে বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাশার ভাই, ম্যাকাইতে নাহিদ রানা থাকলে মনে হয় অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই ভোগানো যেত। ডেফিনেটলি, বাট আমাদের যারা
ফার্স্ট বার এখানে খেলেছেন তাদেরকেও আসলে ছোট করে দেখলে হবে না, দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, দে অল বোল্ড ভেরি ওয়েল, এবং যারা এখানে খেলেছে আমার মনে হয় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। শরীফুলের বিষয়টা যদি একটু বলি, জি, মানে উড়ে আসলো ডারউইনে, তারপরে মাকাইতে এসে এমন একটা পারফরমেন্স, একদম অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে পারফর্ম করা, কাছ থেকে দেখে কেমন লাগলো? এই মার্কেটে যে 30 উইকেট পড়েছে, কিছু ওয়ান্ডারফুল ডেলিভারি হচ্ছে, সবাই খুব ভালো বোলিং করছে। প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের বোলারও খুব ভালো বোলিং করেছে। বাট যদি আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার শরীফুল ক্যামেরন গ্রিনকে যেটা আউট করেছে সেটা এই 30 উইকেটের মধ্যে বেস্ট ডেলিভারি ছিল। এই একটা কথা বলে অনেক কিছু প্রকাশ হয়ে যায়। বাট আই থিঙ্ক ইট ইজ ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি যে আপনি খেলছেন না, আসলেন, এসে এরকম পারফর্ম করলেন, ইটস নট ইজি। বাট শরীফুল কিপিং হিমসেলফ ফিট, ও পরিশ্রম করছিল এবং ওর স্কিল নিয়ে তো আসলে সংশয় কিংবা সন্দেহ নেই। বাট গুড টু সি হিম বোলিং ভেরি ওয়েল ইন টেস্ট ম্যাচ। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে, সবাইকে আমরা হয়তো সবসময় পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা বড় করা ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি অফ বোলারটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ 5 কোয়ালিটি বোলার ইন আওয়ার টিম নাও, হুইচ ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ টিম। লিটন 3টা ইনিংসেই শূন্য মেরেছেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে। আপনি অ্যাজ আ নির্বাচক আসলে তার এই সময়টাকে কিভাবে দেখছেন? ইট হ্যাপেন্স উইথ এভরিবডি। শুধু এই অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটা যদি আমরা দেখতে পারি, লিটন ভালো করতে পারেনি, টোটালি ফেল। বাট তার একটু আগে যদি দেখি, সেখানে সে খুব ভালো করেছে। গুড থিং যে যখন টিমটা ভালো করে এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, তাদেরকে একটু লং রান আপনাদের দিতে হবে। আই এম প্রিটি শিওর লিটন নেক্সট টেস্ট ম্যাচে খুব ভালোভাবে ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পিচকে কাজ করায় তুললেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অপমানিত হওয়ার কারণেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া। এমনকি প্রশ্ন তুলেছেন দেশটির মাটিতে বাংলাদেশের 23 বছর অপেক্ষার পর টেস্ট খেলার সুযোগ পাওয়া নিয়েও। মাত্র দুদিনেই একটা টেস্ট ম্যাচের সমাপ্তি। দুই দল মিলে খেললো মাত্র 750 বল। ফলাফল ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের। তাতে সমালোচনার মুখেও পড়েছেন টাইগার ব্যাটাররা। অথচ যেই পিচে 2 দিনে 30টা উইকেট পড়েছে, সেটা যেন চোখের আড়ালেই রয়ে গেল। চিত্রটা মিরপুর কিংবা উপমহাদেশের কোনো মাঠে হলে প্রেক্ষাপট হয়তো ভিন্নই হতো। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার যেন সেটাই দেখালেন চোখে আঙুল দিয়ে। কাঠ গড়ায় দাঁড় করালেন ম্যাকাইয়ের পিচকে। ম্যাকাইতে টাইগার ব্যাটারদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অথচ স্বাগতিক অজি ব্যাটারদের মধ্যে 2 সংখ্যার ঘর পার করেছেন কেবল 4 জন। অবশ্য এই চিত্র নতুন কিছু নয় ওশিনিয়ার দৃষ্টিতে। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারে নিজের কলামে সেই কথাই তুলে ধরেন গাভাস্কার। অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ মাত্র 2 দিনের মধ্যেই শেষ হয়ে গেল। গত কয়েক বছরে সেখানে এমন ঘটনা 4 বার ঘটেছে। যেসব পিচে এমন অস্বাভাবিক বাউন্স দেখা যায়, সেখানে এমন ফলাফল আসে, সেগুলোর বিরুদ্ধে কোনো সমালোচনা এখনও শোনা যায়নি। ব্যাটারদের টেকনিক্যাল অজুহাতও মেনে নেওয়ার সুযোগ দেখছেন না গাভাস্কার, কারণ স্বাগতিক দলের ব্যাটাররাও তো ভালো করতে পারেননি। সবশেষ অ্যাশেজেও একই ফাঁদ তৈরি করে দেশটি। গাভাস্কারের মতে এবার বাংলাদেশকে ভয় পেয়েই আবারও একই সিদ্ধান্ত নিয়েছে অজিরা। ম্যাকাইয়ের পিচ অপ্রত্যাশিত ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অস্ট্রেলিয়ানরা অপমানিত হওয়ার পর তারা এমন একটি পিচ তৈরি করবে যা আগে থেকেই জানা ছিল। যদিও তারা দাবি করবে যে গ্রাউন্ডসম্যান নিজে থেকেই এমনটা করেছেন এবং টিম ম্যানেজমেন্ট এর জন্য কোনো নির্দেশনা দেয়নি। তবে আমরা সবাই জানি পর্দার আড়ালে কী ঘটেছে। সাদা পোশাকে এই সিরিজটা খেলতে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমন্ত্রণ পায় নাজমুল হোসেন শান্তর দল। 26 বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া একটা দলের সঙ্গে এটা বৈষম্যই বলে মনে করেন তিনি। এ সময় ভারতের সঙ্গে অজিদের করা বৈষম্যের কথাও তুলে ধরেন গাভাস্কার। বাংলাদেশ 2000 সালে টেস্ট মর্যাদা পেলেও অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় টেস্ট সিরিজের জন্য আমন্ত্রণ জানায় 23 বছর পর, তাও নিয়মিত টেস্ট ভেন্যুতে নয়। ভারতকে 1948 সালের পর অস্ট্রেলিয়াতে দ্বিতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছিল 20 বছর। এরপর তৃতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও 10 বছর। অবশ্য 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতেই প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়। যদিও পরবর্তী 8 বছরে ভারতের মাটিতে 3টি সিরিজে 5টি টেস্ট খেলে টাইগাররা। ডারউইনের দারুণ ইতিহাসের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অপেক্ষাটা আর লম্বা হবে না বিশ্বাস সাবেক ভারতীয় অধিনায়কের। রাফি আমিন, সময় সংবাদ।
অস্ট্রেলিয়া সিরিজে নাম থাকলেও একাদশে খেলা হয়নি টাইগার পেসার খালেদ আহমেদের। ডাগআউটে বসেই দেখেছেন সতীর্থ পেসারদের তাণ্ডব। তবে এবার সুযোগ এসেছে তারও। এনওসি না পাওয়ায় শরীফুলের পরিবর্তে কাউন্টি ক্রিকেটে কেন্ট দলে ডাক পেয়েছেন বাংলাদেশি এই পেসার। সম্প্রতি ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলেছেন শরীফুল। সামনে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এসব সিরিজে পরিপূর্ণ ফিট শরীফুলকে চায় টিম ম্যানেজমেন্ট। তাই অতিরিক্ত ওয়ার্কলোড থেকে মুক্ত রাখতে শরীফুলকে কাউন্টি ক্রিকেটে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। আর এ কারণেই শরীফুলের পরিবর্তে খালেদ আহমেদকে দলে ফিরিয়েছে কেন্ট ক্রিকেট ক্লাব। শিগগিরই ক্রিকেটের অভিজাত পূর্ণ সংস্করণ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবেন খালেদ। এর আগে আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ খেলেছেন একই দলে। সাদা পোশাকে হতশ্রী অবস্থা বাংলাদেশ এ দলের। দক্ষিণ আফ্রিকা এ দলের কাছে ইনিংস ও 413 রানের বিশাল ব্যবধানে হেরেছে সফররতরা। প্রথম ইনিংসে 122 রানে অল আউট হওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ মাত্র 122 রান। প্রিটোরিয়ায় 647 রানের পাহাড় সম সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ডাবল সেঞ্চুরি করেন মার্কাস অ্যাকারম্যান ও সিনথেম্বা। হাসান মুরাদ, নাইম হাসানদের মতো পরিচিত মুখ থাকলেও স্বাগতিকদের 6 উইকেটের বেশি নিতে পারেননি। ওই একই পিচে খেলতে নেমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায় সফররত ব্যাটাররা। মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, জাকির হাসান কিংবা আফিফদের মতো ক্রিকেটাররা ছিলেন আশা যাওয়ার মিছিলে। 33 ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ, কুটিয়ে যায় 112 রানে। তাতে ইনিংস ও 413 রানের লজ্জার হার সঙ্গী হলো। 2 ম্যাচ সিরিজে প্রোটিয়ারা এগিয়ে গেল 1-0 ব্যবধানে। অচিরেই পুরুষ জাতীয় দলের মতো নারী দলের পেসাররাও দাপট দেখাতে পারবে 22 গজে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবির পেস বোলিং কোচ আলমগীর কবির। এমনকি মেয়েদের বয়সভিত্তিক দলেও হাসান, শরীফুলদের মতো প্রতিভা আছে বলে জানান তিনি। পেসার মারুফা আক্তারও মনে করেন সে সামর্থ্য আছে লাল সবুজ নারীদের। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন ক্রিকেট বিশ্বজুড়েই আলোচিত। কখন নাহিদ রানা গতি দিয়ে কাবু করছেন বাঘা বাঘা ব্যাটারদের, কখনো আবার মুস্তাফিজের কাটার ফাঁদে আটকে যাচ্ছেন অনেকে। আর হাসান মাহমুদ, শরীফুল ইসলামদের ঝড়ের সাক্ষী হয়েছে অজিরা। এই তালিকা সমৃদ্ধ করেছেন তাসকিন, সাকিব, এবাদতরা। এমনকি পাইপলাইনেও রিপন মণ্ডল, মুশফিক হাসানদের মতো তরুণরা আছেন। এখন প্রশ্ন উঠে, ছেলেদের মতো বাংলাদেশের নারী পেসাররাও কি পারবেন 22 গজে এমন দাপট দেখাতে? কোচ আলমগীর কবির যেন সেই আশার আলোই দেখালেন। বাংলাদেশের পেস বোলারদের উত্থানের গল্পে কোচ আলমগীর কবিরের অবদান কম নয়। বয়স ভিত্তিক ক্রিকেট থেকে তার হাত ধরেই বেড়ে উঠেছেন নাহিদ, শরীফুলরা। এবার তিনি কাজ করছেন নারী দলের পেসারদের নিয়ে, কোচিং করাচ্ছেন মারুফা, তৃষ্ণাদের। দলটির সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকেই আলমগীর মনে করেন ছেলেদের মতো মেয়েরাও অচিরেই পেস বলে রাজত্ব করতে পারবেন। 4-5টা পেস বোলার আমরা দেখছি, 19-এ কিছু আছে, এখানে কিছু আছে, তারা যথেষ্ট ভালো। আমার বিশ্বাস যে এরা যদি রেগুলার কাজ করেন, ভালো কোচের আন্ডারে থাকেন, আমার বিশ্বাস যে ভালো কিছু করবে। এবং আমি যেটা লাস্ট তাদেরকে দেখছি, মানে প্রথমে যখন দেখছি আর এখন যদি আমি বলি, সে প্রথমের চাইতে এখন তারা অনেক ভালো। তবে মেয়েদের এমন দাপট বাস্তব রূপ নিবে কবে? কারণ বয়স ভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটের অস্তিত্ব যে নাজেহাল, সেটাই এখন বড় ভাবনার বিষয়। আলমগীরও জানালেন সেই কথাই। এজ লেভেল থেকে অনেক প্লেয়ার আমরা পাই, সেটা এখন এখানে কাঠামোটা স্টার্ট হয় বা বাংলাদেশে মেয়েদের যখন এই কাঠামোটা স্টার্ট হবে, যে স্কুল পর্যায়ে থেকে খেলাটা শুরু করবে, আমাদের সদ্য চেয়ারম্যান ওমেন্স টিমের সে বলছে যে স্কুল ক্রিকেট থেকে এটা শুরু করতে চাচ্ছেন। যদি এরকম স্কুল ক্রিকেট থেকে শুরু করে, আমার বিশ্বাস যে পেস বোলিং ইউনিটটা কোনো এক সময় মেয়েদের আমরা পাবো ইনশাল্লাহ। কোচ তো বিশ্বাস করেন টাইগার্সরাও পেস বলে শাসন করবেন, কিন্তু মেয়েরা বিশ্বাস করেন তো। দলের অন্যতম পেসার মারুফা আক্তার অবশ্য নিরাশ করেননি। যার সুইং আতঙ্কিত করে তোলে ব্যাটারদের, তারও বিশ্বাস জাতীয় দলের মতো নারী দলটাও বল হাতে চোখ রাঙাবে। দলে এমন প্রতিভাও আছে বলে জানান তিনি। পিঙ্কি অনেক জোরে বল করে, ও অনেক ভালো পেস বলার। এবং দিশাপু, তৃষ্ণাপু, ওনারা অনেক, তৃষ্ণাপু তো আমাদের সাথেই আছে, ওনার কথা বললামই না, উনি তো অনেক ভালোই করতেছে। এবং আমাদের পিছনে যারা হচ্ছে 4-5টা পেস বলার আছে, তারা অনেক দুর্দান্ত করতেছে। তো আশা করা যে আমাদের পেস বোলিং ইউনিটটাও অনেক স্ট্রং হবে। সেই স্বপ্ন হয়তো পূরণ হবে অচিরেই। তার আগে টাইগার্স পেসারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে। আপাতত সেখানেই নিজেদের সক্ষমতা দেখাতে চান মারুফা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।
এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোনো চমকের দিকে না হেঁটে সান মারিনোর বিপক্ষে ক্যাম্পে থাকা ফুটবলারদেরকেই বেছে নিয়েছেন থমাস টুলি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে 28 জনের নাম জানিয়েছে বাফুফে। আগামী 27 আগস্ট থেকে শুরু হবে আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প। লেগ শুরু না হওয়ায় খেলার মধ্যে নেই ফুটবলাররা, স্বাভাবিকভাবেই তাই প্রস্তুতির শুরুতে ফিটনেস নিয়েও বেশি কাজ করতে হবে কোচকে। তাই হয়তো নতুন কোনো মুখের দিকে হাত বাড়াননি থমাস টুলি, বরং নিজের চেনা এবং অভিজ্ঞ 28 জনকে বেছে নিয়েছেন নিজের নতুন মিশনের জন্য। প্রাথমিক তালিকায় রাখা হয়নি কোনো বিদেশি ফুটবলারের নাম। মূলত ক্যাম্পের শেষ দিকে ফিফার উইন্ডো শুরু হলে একে একে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ফুটবলার নতুন কাউকে না নিলেও কোচিং প্যানেলে পরিবর্তন এনেছেন ডুলি। ফুটবলারদের ফিটনেসের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পে যুক্ত হবেন একজন নতুন ফিটনেস কোচ এবং ফিজিওথেরাপিস্ট। ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে আগ্রহী নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন আমিনুল হক। দেশের জ্বালানি সংকটের মাঝে এই ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থ খরচ করার কোনো প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি। শুধু তাই নয়, এই ম্যাচ খেলে দেশের ফুটবলে কোনো উন্নয়ন হবে না বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী অক্টোবর ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। গেল রোববার এক ঝটিকা সফরে এসে জাতীয় স্টেডিয়াম সহ বেশ কিছু অবকাঠামো পরিদর্শন শেষে বাফুফেকে এমন তথ্য জানায় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রস্তাব পেয়েই নড়েচড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ ঘিরে এই ম্যাচ নিয়ে দেখা দেয় জটিলতা, তবে ফেডারেশন আসিয়ান কাপের সঙ্গে খেলতে চায় ব্রাজিল ম্যাচও। প্রায় 90 সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল, আর ঢাকায় এই ম্যাচ পরিচালনার জন্য আয়োজক বাফুফের প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। ম্যাচ চূড়ান্ত হলে প্রয়োজনে সরকারের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয় বাফুফের পক্ষ থেকে। তবে দেশের জ্বালানি সংকটের মাঝে ব্রাজিলের সঙ্গে মাত্র একটি ম্যাচ ঘিরে অর্থ খরচের প্রয়োজনীয়তা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বরং ফেডারেশন পৃষ্ঠপোষকের ব্যবস্থা করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিলের সঙ্গে যদি লাল সবুজরা খেলতে পারে তাহলে ম্যাচটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক। ব্রাজিল বাংলাদেশ ফ্যানরা সাময়িক আনন্দ পেলেও দেশের ফুটবল উন্নয়নে এই ম্যাচ কোনো প্রভাব ফেলবে না বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। অস্ট্রেলিয়া ট্যুর শেষে আগামী 3 অক্টোবর কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের 14 উপজেলার অংশগ্রহণে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং জাতীয় পর্যায়ের ফুটবলারদের পাইপলাইন সমৃদ্ধ করতেই এই আয়োজন, জানিয়েছেন সংশ্লিষ্টরা। টুর্নামেন্টের শুরু থেকেই সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গগন পণ্ডিতের ছবিতে ময়মনসিংহ থেকে ওবায়দুল হকের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর শরতের আকাশে রোদ মেঘের লুকোচুরি, আর ব্রহ্মপুত্রের পাড়ে ফুটবল উন্মাদনা। মঙ্গলবার বিকেলে উৎসবের আবহে ময়মনসিংহে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলা দল। বাঁশি বাজতেই বল দখলের লড়াই। শুরুতেই আক্রমণাত্মক গৌরীপুর। ম্যাচের মাত্র 2 মিনিটে রিশাদের দুর্দান্ত শট সদরের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে 1-0 গোলে এগিয়ে যায় গৌরীপুর। সমতা ফেরাতে মরিয়া ময়মনসিংহ সদর দল। একের পর এক আক্রমণ, তবে লক্ষ্যে পৌঁছায়নি কোনো শট। শেষ পর্যন্ত 35 মিনিটে আজিজুলের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে আরও জমে ওঠে ম্যাচ। গ্যালারিতে স্লোগান আর উচ্ছ্বাসে বাড়তে থাকে উত্তেজনা। শেষ মুহূর্তে সেই উত্তেজনার অবসান ঘটান সদরের মারুফ। তার গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ময়মনসিংহ সদর দল। এমন প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন প্রান্তিক খেলোয়াড়রা। টুর্নামেন্ট থেকে আমাদের অনেক জুনিয়র জনের প্লেয়ার বের হয়, তারপরে যে জেলা ভিত্তিক আন্ডার 17 আছে, 18 আছে, ওইগুলোতে আমরা সুযোগ পাই। গ্রাম থেকে উঠে অনেক পোলা পাই, আমরা সুবিধা হইতেছে, আমাদের জন্য জাতীয় ন্যাশনাল টিম খেলার জন্য সুবিধা হইতো। নেক্সট টাইম আমরা জাতীয় পর্যায়ে যেতে পারবো এই ধরনের টুর্নামেন্ট হলে। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রসারে গুরুত্ব দিয়ে আসছেন। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ, যা জাতীয় পর্যায়ের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতেও রাখবে বড় ভূমিকা মনে করেন অতিথিরা। এরকম আয়োজনের মাধ্যমে আসলে আমাদের তৃণমূল থেকে আমরা প্লেয়ার বাছাই করতে পারবো এবং যারা আমাদের শুধু ময়মনসিংহ না, তারা জাতীয় পর্যায়েও আমার খেলার সুযোগ করে দিতে পারবো। বর্তমান দেশ মাদকে ছেয়ে গেছে, সেখান থেকে জাতিকে উদ্ধার করতে হলে, ভবিষ্যতের নাগরিকদের করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সেই খেলাধুলার মাধ্যমে এই ময়মনসিংহকে সতেজ রাখার জন্য আমি মনে করি পরবর্তীতে বিভিন্ন বিভাগ দেখবে যে আমরা ময়মনসিংহের সকল শ্রেণীর পেশার মানুষ খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি। জেলার 14টি উপজেলা দলের মধ্যে নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের শীর্ষ 2 দলকে নিয়ে আগামী 4 সেপ্টেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের জন্য এমন আয়োজন কেবল প্রতিযোগিতায় নয়, নিজেদের মেলে ধরারও বড় সুযোগ। নিয়মিত খেলার সুযোগ পেলে এখান থেকেও উঠে আসতে পারে জাতীয় পর্যায়ের নতুন প্রতিভা। প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মুন্সিগঞ্জেও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডিসি কাপ ফুটবলের ফাইনাল। 3-1 গোলে লৌহজংকে হারিয়ে শিরোপা জিতেছে মুন্সিগঞ্জ পৌরসভা। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয় এই ফাইনাল ম্যাচ কেন্দ্র করে। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ধলেশ্বরী তীরের হাজারো ফুটবল প্রেমীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বহুদিন পরে এমন দৃশ্য মুন্সিগঞ্জে। রেফারির শেষ বাঁশি বাজতেই মুন্সিগঞ্জ পৌরসভা দলের সমর্থকরা গ্যালারি ছেড়ে নেমে পড়েন মাঠে। ভাদ্রের স্নিগ্ধ বিকেলে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে তারুণ্যের মেলা। এমন পরিবেশে স্বাগতিক মুন্সিগঞ্জ পৌরসভার সাথে পদ্মাপাড়ের লৌহজং উপজেলা দলের শিরোপার লড়াই। 12 মিনিটে দীপুর গোলে এগিয়ে যায় লৌহজং। 10 মিনিট বাদেই অপূর্বর গোলে মুন্সিগঞ্জ পৌরসভার সমতা। প্রথমার্ধের শেষ দিকে তার গোলে লিড নিয়ে বিরতি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শিরোপা জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন ত্রিশাল দাস। আমরা মুন্সিগঞ্জবাসী এবং যারা ক্রীড়া সংস্থা এখন আছে সবাই চেষ্টা করছি, আমরা এখন যারা আছে তারাও চেষ্টা করছে যে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে আবার আগের মতন অবস্থানে ফিরে নিয়ে আসার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃষ্টি উপেক্ষা করেও দর্শক উন্মাদনা ম্যাচে যোগ করে বাড়তি সৌন্দর্য। আমাদের বাচ্চা, আমাদের সন্তান, তারা মুন্সিগঞ্জের সন্তান এবং আমরা কিন্তু বাইরের কোনো জেলা থেকে কোনো খেলোয়াড় আনিনি। আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, এই ওয়ার্ল্ড কাপে আমরা দ্বিধা বিভক্ত দেখেছি ব্রাজিল আর্জেন্টিনা বলে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ আজকে মাননীয়, তিনি মনে প্রাণের সাধনায় বাংলা পতাকাকে তিনি রক্ষা করতে গিয়ে অতন্ত্র প্রহরী হিসাবে বার্তাকে 13 বছর আগে রেখেছিলেন। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের যে গ্যালারিটি এখন অসম্পূর্ণ রয়েছে সেটি ইনশাআল্লাহ আমরা দ্রুত সম্পন্ন করে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে প্রেস বক্স সহ আমাদের যে ড্রেসিং রুমগুলো দরকার সেগুলো ইনশাআল্লাহ আমরা সেই আধুনিকায়নের মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ করা হবে।
ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের অপূর্ব ভূঁইয়া। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লৌহজং উপজেলা দলের ইমরান হোসেন। 1974 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে এবারে 8টি দল নিয়ে গঠিত টুর্নামেন্টের ফাইনালে স্মরণকালের সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবারও স্বাগত খেলার সময়। এবার জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছেন সাবেক ফুটবলাররা। যৌথ বিবৃতিতে ফিফা সভাপতির তীব্র সমালোচনা করেন ফিফা লেজেন্ডস নামে পরিচিত তারকা ফুটবলারদের একটি দল। অচিরেই ফিফার নেতৃত্ব পরিবর্তনের দাবি তাদের। ফুটবলের মূল উদ্দেশ্য থেকেই দূরে সরে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা মিকায়েল সিলভেস্টার। জিয়ান্নি ইনফ্যান্তিনোর দিন ফুরিয়ে এলো বলে ফিফা সভাপতির সাম্রাজ্য হয়তো আর বেশি দিন নেই। এবার ইনফ্যান্তিনোর বিরুদ্ধে দাঁড়িয়েছে বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবল তারকারা। একজোট হয়েছে ফুটবল বিশ্বের মোড়লরা। এতে আরও জোরালো হলো ইনফ্যান্তিনোর পদত্যাগের দাবি। ফিফা লিজেন্ডস নামে পরিচিত সাবেক ফুটবলারদের একটি সংগঠন যৌথ বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি জানায়। একই সঙ্গে সমালোচনা করেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর। তাদের মতে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে ফিফার বর্তমান পরিচালনা পর্ষদকে। সভাপতির চেয়ারে পরিবর্তন এখন অপরিহার্য। ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের সদস্য বিশ্বকাপজয়ী তারকা মিকায়েল সিলভেস্টার সামাজিক মাধ্যমে জানান, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা রয়েছে তাদের মধ্যেও ঠিক একই শঙ্কা কাজ করছে। তাদের মতে ফিফার বর্তমান নেতৃত্ব ফুটবলের মূল আদর্শ থেকে দূরে সরে গেছে। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ফুটবলারদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়া কিংবা তাদের গুরুত্ব না দিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা এই খেলাকে বাঁচিয়ে রেখেছেন সেই সমর্থকদের প্রতিও কোনো সম্মান দেখানো হচ্ছে না। ফুটবলের স্বার্থে এখন আর চুপ থাকার সময় নেই বলেও জানান সাবেক তারকা ফুটবলাররা। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন 1998 বিশ্বকাপজয়ী ফ্রান্সের 3 তারকা এমানুয়েল পেতি, বিসেন্তে লিজারাজু ও রবার্ট পিরেজ সহ অনেক বড় তারকা খেলোয়াড়রা। রয়েছেন বিশ্বকাপের সাবেক নারী বিশ্বকাপজয়ী ব্রিয়ানা স্কারি এবং ইংল্যান্ডের সাবেক তারকা লুসি ব্রোঞ্জ। তবে তোপের মুখে থাকা ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ক্যামেরুনের ফুটবল লিজেন্ড স্যামুয়েল ইতো। তিনি জানান, ইনফ্যান্তিনো কোনো ভুল করেননি। ইতোর মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইনফ্যান্তিনোর প্রতি সমালোচনা রাজনৈতিক কূটকৌশলের অংশ। 2016 সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে রয়েছেন ইনফ্যান্তিনো। আগামী বছর আবারও নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে চাপ ক্রমেই বাড়ছে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। 41 কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত যে রেকর্ড করেছিলেন বল দিয়ে সেই বলটি। তবে এই বলের প্রত্যাশিত দাম পায়নি আয়োজনকারী প্রতিষ্ঠান। তাদের প্রত্যাশা ছিল বলটা বিক্রি হবে $1 কোটি, কিন্তু তা শেষ পর্যন্ত বিক্রি হয়েছে $33 লাখ, অর্থাৎ $3.3 মিলিয়ন। তবে রেকর্ড তৈরি করেছিল দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত যেই বলটি, যেই জার্সি পরে তিনি পরেছিলেন সেই জার্সিটি। হ্যান্ড অফ গড কথাটা রসিকতা করেই বলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। রেফারির দৃষ্টিসীমা আড়াল করে হাত দিয়ে করা গোলটাকে আর কী বা বলতে পারতেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের 4 দশক পরও আলোচনা থেমে নেই ম্যারাডোনার এই গোল ঘিরে। বিশ্বকাপের আশপাশ সময়ে তা যেন হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। আর এই সুযোগ কাজে লাগেই হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি এবার বিক্রি করে দিল নিলামকারী প্রতিষ্ঠান। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করে এই আনুষ্ঠানিকতার, যেখানে $3.3 মিলিয়ন বলটি কিনে নেয় একটি প্রতিষ্ঠান। বাংলা মুদ্রায় যা 41 কোটি টাকারও বেশি। কারা বা কোন কোম্পানি বলটি কিনে নিয়েছে অদৃশ্য কারণে সেই নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশনস। তাদের প্রত্যাশা ছিল বলটি অন্তত $10 মিলিয়ন বিক্রি হবে, কিন্তু প্রত্যাশার তুলনায় দাম পাওয়া গেছে অর্ধেকেরও কম।
বিশ্বকাপের পর এই বলটি প্রায় ৩৬ বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালে তার কাছ থেকে নিয়ে বলটি নিলামের আয়োজন করে গ্রাহাম বার্ড অকশনস। তখন এর দাম উঠেছিল $2.37 মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর এটি আবারও অকশনে তোলা হয়, কিন্তু বিডে প্রত্যাশিত দাম না পাওয়ায় বলটি তখন আর বিক্রি করা হয়নি। 1986 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিডাসের এই আজতেকা মডেলের বল দিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে এই বল দিয়েই 2 গোল করেছিলেন ম্যারাডোনা, যার প্রথমটি হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃত। এই গোল নিয়ে বিতর্ক থাকলেও পরেরটি ছিল অনন্য। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এসে বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে যা গোল অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়। নিলামে হেরিটেজ অকশনস বলটির প্রত্যাশিত দাম না পেলেও যে জার্সি পরে ম্যারাডোনা এই গোলটি করেছিলেন তা জন্ম দেয় ইতিহাসের। 2022 সালে অকশনে জার্সিটির দাম উঠেছিল $93 লাখ। সেই সময়ে যা ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর অকশন প্রাইস হিসেবে ছিল একটি রেকর্ড। এসএম ইকবাল, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।